প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ আলোচনা করব সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নচারা এই ছোটো গল্পটি নিয়ে। এই ছোটো গল্পটি অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য পাঠ্য রয়েছে। প্রথমে আমরা আসি লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে, তার জীবনী সম্পর্কে একটু আলোচনা করি। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন এবং তার জীবনকাল হলো 1922 থেকে 1971। তিনি মৃত্যুবরণ করেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে। তিনি তখন ফ্রান্সের প্যারিসে কর্মরত ছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন 10ই অক্টোবর 1971 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহর বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর নোয়াখালী অঞ্চলে। সরকারি চাকরি সূত্রে তিনি দেশের বিভিন্ন স্থানে তিনি চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় তিনি পদায়ন নিয়ে অবস্থান করেছেন। সেই কারণে চট্টগ্রামের 16 শহরে থাকা অবস্থায় সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম। সৈয়দ ওয়ালিউল্লাহর শিক্ষা জীবন কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তিনি ফেনী হাই স্কুলে কিছুদিন লেখাপড়া করেছেন। পরবর্তীতে কুড়িগ্রাম হাই স্কুল থেকে তিনি 1939 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তিনি 1941 সালে আইএ পাশ করেন। পরবর্তীতে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে তিনি ডিস্টিংশন সহ বিএ ডিগ্রি লাভ করেন 1943 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন, কিন্তু তিনি তার এই উচ্চশিক্ষা সমাপ্ত করতে পারেননি। তার পিতার মৃত্যুর কারণে তিনি লেখাপড়া আর বেশি দিন চালিয়ে যেতে পারেননি। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখালেখির হাতেখড়ি হয়েছে ফেনী হাই স্কুলে পড়াকালীন। এখানে থাকতে তিনি একটি হাতে লেখা পত্রিকা সম্পাদনা করতেন। পত্রিকাটির নাম ছিল ভোরের আলো। তার প্রথম গল্প হঠাৎ আলোর ঝলকানি, এটি প্রকাশিত হয়েছিল ঢাকা কলেজ ম্যাগাজিনে। তিনি কলকাতা স্টেটমেন্ট পত্রিকার সাব এডিটর হিসাবে কাজ করতেন। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং তিনি নিজে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতেন। পত্রিকাটির নাম ছিল কন্টেম্পোরারি। কলকাতায় থাকা অবস্থায় তিনি সওগাত, মোহাম্মদী, বুলবুল, পূর্বাশা প্রভৃতি পত্রিকায় লেখালেখি করতেন। তাঁর আলোচ্য গল্প নয়নচারা, এটি 1945 সালে প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় এবং পরবর্তীতে এটি তার নয়নচারা গল্প গ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। ওই গল্প গ্রন্থে মোট 60টি গল্প ছিল। 1947 সাল পর্যন্ত সৈয়দ ওয়ালিউল্লাহ কলকাতায় অবস্থান করেন এবং তার লেখালেখির কাজ চালিয়ে যান।
1947 সালে দেশ বিভাগের পর তিনি ঢাকায় চলে আসেন এবং তৎকালীন ঢাকা বেতার কেন্দ্রে তিনি সহকারী বার্তা সম্পাদক হিসেবে তিনি চাকরি জীবন শুরু করেন। 1950 থেকে 51 এই সময়ে তিনি করাচি বেতার কেন্দ্রের তিনি বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1951 থেকে 1960 পর্যন্ত তিনি তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষে নয়াদিল্লি, সিডনি, জাকার্তা, লন্ডন সহ বিভিন্ন জায়গায় তিনি কূটনীতিক দায়িত্ব পালন করেন। তার এই কূটনৈতিক যে দায়িত্ব এটা তিনি তার জীবনের শেষ পর্যন্ত তিনি পালন করেছেন। 1960 থেকে 67 এই সময়কালে তিনি প্যারিস দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1967 থেকে মৃত্যুর পর্যন্ত তিনি ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের পক্ষে বিদেশি এবং আন্তর্জাতিক জনমত গঠনের জন্য তিনি তৎপর ছিলেন, কাজ করেছেন। আবু সাইদ চৌধুরীর সাথে তিনি পরামর্শক্রমে আন্তর্জাতিক জনমত বাংলাদেশ সরকারের পক্ষে আনার জন্য কাজ করেছেন এবং পাকিস্তান সরকারের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করে তিনি এই কাজটি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি বাংলাদেশের স্বাধীনতা দেখে যেতে পারেননি। 10 অক্টোবর 1971 সালে তিনি প্যারিসে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পর তাকে প্যারিসের উপকণ্ঠে মদসুর বেলভু নামক একটি সমাধিস্থলে তিনি সমাহিত হয়েছিলেন। সৈয়দ ওয়ালিউল্লাহ 1955 সালে তিনি ফরাসি মিস অ্যান মেরিকে তিনি বিয়ে করেন। আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লাল সালু। এই উপন্যাসটি মিস অ্যান মেরি ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন। পরবর্তীতে এটি ইংরেজি ভাষায় অনুদিত হয় ট্রি উইদাউট রুট এই নামে। সৈয়দ ওয়ালিউল্লাহর দুটি গল্প গ্রন্থ রয়েছে। একটি তার নয়নচারা, এটি 1951 সালে প্রকাশিত হয়েছিল। তার অন্য একটি গল্প গ্রন্থের নাম দুই তীর ও অন্যান্য গল্প। তিনি উপন্যাস লিখেছেন 3টি। লাল সালু 1948 সালে প্রকাশিত হয়, চাঁদের অমাবস্যা 1964 সালে এবং কাঁদো নদী কাঁদো এই উপন্যাসটি প্রকাশিত হয় 1968 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহর 3টি নাটক রয়েছে। বহিপীর এই নাটকটি 1960 সালে প্রকাশিত হয়, তরঙ্গভঙ্গ 1964 সালে এবং সুরং নামে তার 3য় নাটকটি প্রকাশিত হয় 1964 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি একজন আধুনিক কথা সাহিত্যিক ছিলেন। বহির্জগতের সংঘাতে মনের বিচিত্র প্রতিক্রিয়ায় উপস্থাপনা করা সৈয়দ ওয়ালিউল্লাহর একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। ঘটনার চেয়ে মনের গতি প্রকৃতির বিবরণী ছিল তার গল্পের মৌল বৈশিষ্ট্য। বিচিত্র অভিজ্ঞতায় সৈয়দ ওয়ালিউল্লাহ তার গল্পের বিষয়বস্তু তিনি নির্বাচন করেছেন। ঘটনা বা কাহিনী নয়, বরং চরিত্রের যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সেটাই তার গল্পে মুখ্য হয়ে উঠেছে। সৈয়দ ওয়ালিউল্লাহ
নয়নচারা এই গল্পটি এটি 1943 সালের দুর্ভিক্ষ পীড়িত কিছু বানভাসী মানুষের কলকাতা শহরে বাঁচার জন্য তারা এসেছিল। শহরে এসে তারা জীবনের তাগিদে শহরে এসেছিল, কিন্তু এখানে দয়া মায়াহীন, নির্দয়, নিষ্ঠুর, যান্ত্রিক শহুরে মানুষের যে ঘৃণা, তাদের যে অন্তঃসার শূন্যতা, এসব কিছু তিনি এই গল্পটিতে তুলে ধরেছেন। বাংলাদেশের সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ বিষয় ভাবনা ও প্রকরণ নিষ্ঠায় তিনি একটা আধুনিকতার সূচনা করেছিলেন। তার প্রায় প্রতিটি গল্পেই আমাদের সমাজের দারিদ্র্য ক্লিষ্ট অভাবী মানুষের জীবনচিত্র অঙ্কিত হয়েছে। যারা নিঃস্ব, রিক্ত, যারা স্নেহ মমতা বঞ্চিত, সেই বাজ্ঞাহত লাঞ্ছিত মানুষ তাঁর গল্পের দিগন্ত প্রসারিত করেছে। তিনি নয়নচারা গল্পটিতে গ্রাম বাংলার দুর্ভিক্ষ তাড়িত ছিন্নমূল বানভাসী মানুষের জীবন যন্ত্রণার আলোক্য তিনি এখানে তুলে ধরেছেন। নিখুঁতভাবে তিনি অঙ্কন করেছেন আধুনিক সভ্য শহুরে সমাজের চোখে ভাসমান মানুষের নিগৃহীত, অবহেলিত হওয়ার চলমান চিত্র। এই গল্পে খুব বেশি চরিত্র নেই, কাহিনী নেই। আমু এই গল্পের মৌল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। শহরের লঙ্গরখানার সামান্য খাবার খেয়ে বানভাসী মানুষ ফুটপাতে ঘুমালেও আমুর চোখে ঘুম নেই। এই গল্পে আমরা আমুর পূর্ণাঙ্গ পরিচয় পাই না, কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না তার যে কল্পনার জগতের যে বিচরণ, তার মধ্য দিয়ে আমুর চরিত্রের যে প্রেক্ষাপট সেটা উন্মোচিত হয়েছে। আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত নয়নচারা গ্রামের দরিদ্র জেলে পরিবারের সন্তান আমু। দুর্ভিক্ষ পীড়িত আমু অন্যদের সাথে গ্রাম ছেড়ে জীবনের তাগিদে কলকাতা শহরে যায়। এখানে চরিত্র চিত্রণ শিল্পীর প্রধান উদ্দেশ্য নয়, তবুও আমু প্রতিনিধিত্বশীল চরিত্র হয়ে দাঁড়িয়েছে এই গল্পে। আমরা দেখব যে বানভাসী মানুষগুলো দিনের বেলায় বিভিন্ন জায়গায় অন্যের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু যান্ত্রিক সভ্যতার, নগর সভ্যতায় শহরের মানুষগুলো যেন তারা যন্ত্র হয়ে গিয়েছে। দয়া, মায়া, মমতা তাদের অন্তরে নেই। সেজন্য এই বানভাসী মানুষগুলোর প্রতি তাদের কোনো সকরুণ দৃষ্টি আমরা লক্ষ্য করি না। দেখা যায় যে এই মানুষগুলোর প্রতি শহরে মানুষদের এক ধরনের ঘৃণার দৃষ্টি, তুচ্ছ তাচ্ছিল্য ভাব। রাতে ফুটপাতে পড়ে থেকেও ফিসডালা শহুরে পথটাকে তার ময়ূরাক্ষী নদী বলে মনে হয়। অর্থাৎ রাতের বেলায় এই বানভাসী মানুষগুলোর মাথার উপরে কোনো ছাদ নেই, তারা ফুটপাতে ঘুমায়। সেই ফুটপাতে অন্যরা দিনের বেলায় লঙ্গরখানা থেকে যে যৎসামান্য খাবার তারা পেয়েছে, সেই খাবার খেয়ে তারা ঘুমে অচেতন হয়ে থাকলেও আমুর চোখে ঘুম নেই। মাঝে মধ্যে তন্দ্রার মতো আসে। তার পাশে তারই সাথে
শহরে আসা তার গ্রামের ভূতনি এবং তার ভাই ভূতনি সারাক্ষণ খক খক করে কাশে। সে হাঁপানির রোগী। তার কাশির দমক উঠলে যেন আর থামতে চায় না, মনে হয় যেন না মরা পর্যন্ত তার সেই কাশি থামবে না। এই সমস্ত চিত্রগুলো অত্যন্ত দক্ষতার সাথে সৈয়দ ওয়ালিউল্লাহ এখানে তুলে ধরেছেন। তিনি আমুর সেই কল্পনা উন্মোচিত যে গল্পের পটভূমি, সেখানে আমু শহরের ফুটপাতে ঘুমিয়ে যে তন্দ্রার মতো আসে, ভূতনির খক খক কাশিতে তার ঘুমের তন্দ্রাচ্ছন্নতা যখন ছুটে যায়, তখন সে স্বপ্নের জগতে বিচরণ করে। তখন আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে সে ভাবে তার দেশের তারকাখচিত আকাশ বড় মমতাময় ছিল, শহরের আকাশ হিংস্র মানুষগুলোর মতোই যেন রূঢ়। শহরের মানুষের মাঝে সে শয়তানের রূপ দেখতে পায়। গ্রামের দীনদুঃখী মানুষকে শহরের মানুষ হীন চোখে দেখে, তাই আকাশ পানে চেয়ে আমু অশ্রুপাত করে। দীর্ঘশ্বাস ফেলে তার ফেলে আসা জীবনের দিন, তার সেই নয়নচারা গ্রাম, ময়ূরাক্ষী নদীর কথা তার মনে পড়ে যায়। শহরের মানুষের কাছে আমু সামান্যতম স্নেহ পায়নি। এখানে সে কেবল পেয়েছে ধিক্কার। ময়রার দোকানের সামনে, মিষ্টির দোকানের সামনে গিয়ে সে দাঁড়ায়। সেখানে কাঁচের যে তাকের ভিতরে থরে থরে মিষ্টি সাজানো আছে। ক্ষুধার্ত আমু সেগুলোর দিকে তাকিয়ে সে যখন লোভাতুর দৃষ্টিতে তাকায়, তখন ময়রা তাকে কুকুরের মতো দূর দূর করে। তখন আমুর কাছে মনে হয় লোকটি মনে হয় অন্ধ, সে চোখে দেখতে পায় না, তাই সে হয়তো তাকে কুকুর বলে মনে করেছে, তাই তাকে দূর দূর করছে। সহজ সরল আমু সে মনে করে যে ময়রার দোকানে সে দাঁড়িয়েছে, তো সে যদি অন্ধ না হতো সে তো বুঝতো যে এটা সে একজন মানুষ। মানুষকে তো কেউ দূর দূর করে কুকুরের মতো তাড়ায় না। সেজন্য সে মনে করে, সে শুনেছে যে শহরের মানুষ চোখ অন্ধ হলে তারা এক ধরনের নকল চোখ তারা লাগিয়ে ঘুরে বেড়ায়, দেখতে অবিকল ভালো চোখের মতো দেখালেও কিন্তু সেই চোখে তারা দেখতে পায় না। সেই জন্য সে ময়রার দোকানের লোকটিকেও সে অন্ধ বলেই মনে করেছে। সে যেখানে থাকে তার পাশেই শ্মশান। সেই শ্মশানে মরা পোড়ানো হয়, তার দুর্গন্ধ আমুর নাকে এসে লাগে। কিন্তু আমুর মৃত্যুকে আজ আর ভয় পায় না। অনাহারে অর্ধাহারে প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হয়ে সে মৃত্যুকে অতিক্রম করেছে, বরং সে পায় জীবন্ত নিষ্ঠুর শহরের হিংস্র মানুষকে। কারণ তার কাছে এই মানুষগুলোকে কুকুরের চেয়েও হিংস্র মনে হয়। সে গ্রামে কুকুরের হিংস্রতা দেখেছে, কিন্তু শহরে বরং সে কুকুর মানুষের চেয়ে অনেক স্বাভাবিক, মানুষই বরং কুকুরের মতো হিংস্র আচরণ করে এখানে। শহরের পথে পথে হেঁটে আমু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছে। সে বুঝতে পেরেছে অভাবী লোকদের জীবনে পথের গন্তব্য শেষ নেই। সেই জন্য সে বলে যে পথের শেষ নেই সেই পথে চলে কোনো লাভ নেই। অর্থাৎ শহরের যে বিচিত্র রাস্তা সেগুলো বিভিন্ন গন্তব্যে ছুটে গিয়েছে, কিন্তু আমুর মতো ছিন্নমূল বানবাসী মানুষের সেই পথে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সে রাস্তা সেটি নয়। শহরবাসীরা তাদের প্রতি সহানুভূতিশীল নয়, তারা গরিব মানুষদের মানুষ বলে গণ্যই করে না। একটি মেয়ে লাল শাড়ি পরা আমুকে দুটো পয়সা দিয়েছে। তখন সেই মেয়েটিকে আমুর কাছে মনে হয় এই মেয়েটির চুল যেন তার গ্রামের জিরা নামের মেয়েটির
চুলের মতো দেখায়। অর্থাৎ যেটুকু সহানুভূতি সে শহরের মানুষ থেকে পায় সেটুকু সে গ্রামের সাথে মিলিয়ে দেখে। অর্থাৎ সে মনে করে যে নয়নচারা গ্রামে হয়তো দুর্ভিক্ষ তাড়িত হয়ে এখন সে গ্রামে থেকে শহরে এসেছে, কিন্তু তাদের গ্রামে মানুষের মধ্যে যে পারস্পরিক যে একটা মমত্ববোধ, সৌভ্রাতৃত্ববোধ, একে অন্যের বিপদে দুঃখে তারা পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিত, শহরে সেই জিনিসটি সে পায় না। সেজন্য দু একজন যখন তাকে সাহায্যের জন্য হাত বাড়াতো তখন তার গ্রামের কথা মনে পড়ে যেত। তার মনে হতো যে নিশ্চয়ই এর গ্রামের তার গ্রামেরই মেয়ে হবে। অথবা আমু যখন ক্ষুধার জ্বালায় সে অতিষ্ঠ হয়ে তীব্র আর্তনাদ করে একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দুমুঠো ভাত চেয়েছিল, তখন হঠাৎ সেই অন্ধকার দরজাটি খুলে যায়, একটি মেয়ে এসে তাকে কিছু ভাত নিয়ে এসে বলে নাও। তখন সে তার ময়লা কাপড়খানা মেলে ধরে সেই ভাতটুকু চেয়ে নেয় এবং তার কাছে মনে হয় যে এই মেয়েটিও হয়তোবা নয়নচারা গ্রামের, এবং সে তাকে প্রশ্ন করে যে মায়ের বাড়ি কি নয়নচারা গ্রামে, কিন্তু মেয়েটি তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে কিছুক্ষণ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আবার ঘরের দরজাটি বন্ধ করে দেয়। এই যে কাহিনী তেমন নেই, তারপরও এখানে লেখক অত্যন্ত সচেতনভাবে আমু চরিত্রের মধ্য দিয়ে শহরের মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের নির্দয়তা, তাদের নিষ্ঠুরতার চিত্র এখানে তুলে ধরেছে। এবং যেটুকু সহানুভূতি সে শহরের মানুষের যার কাছ থেকে পেয়েছে সেটুকুকে সে তার নয়নচারা গ্রামের মানুষের সাথে সে তুলনা করে দেখেছে। অর্থাৎ সে মনে করেছে যে এই মানুষগুলোর মধ্যে যেটুকু দয়া, নিশ্চয়ই সে নয়নচারা গ্রামে, বা এখানে একটা প্রতীকী অর্থে নয়নচারা গ্রামটাকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গ্রামের মানুষের কথাই তার বারবার মনে এসেছে। আমরা এখন গল্পটি একটু মূল গল্পের কিছু আমরা মাঝে মধ্যে একটু পাঠ করে দেখি যে আসলে এই গল্পটিতে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ কী বলতে চেয়েছেন। গল্পটির শুরুতেই তিনি এভাবে বর্ণনা করেছেন: ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে, কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে তখন মনে হয় ওটা সত্যি ময়ূরাক্ষী। রাতের নিস্তব্ধতায় তার কালো স্রোত কলকল করে, দূরে আঁধারে ঢাকা তীর রেখা নজরে পড়ে একটু একটু। মধ্যজলে ভাসন্ত জেলে ডিঙ্গিগুলো বিন্দু বিন্দু লালচে আলো ঘন আধারেও সর্বংসহা আকাশের মতো মৃদু মৃদু জলে। তবে ঘুমের স্রোত সরে গেলে মনের চর শুষ্কতায় হাসে। ময়ূরাক্ষী কোথায় ময়ূরাক্ষী? এখানে তো কেমন ঝাপসা গরম হাওয়া, যে হাওয়া নদীর বুকে বেয়ে ভেসে আসে, সে হাওয়া কি কখনো অত গরম হতে পারে? আমু শুয়ে আছে ফুটপাতে। সেই ফুটপাতে সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে স্বপ্ন দেখে। স্বপ্নের ঘোর যখন তার কেটে যায় তখন সেই শহরের প্রশস্ত রাস্তাটাকে তার ময়ূরাক্ষী, তার গ্রামের নদী ময়ূরাক্ষীর কথা তার মনে পড়ে। কিন্তু পরক্ষণে আবার তার ভুল ভেঙে যায় যখন শহরের তপ্ত গরম হাওয়া এসে তার গায়ে লাগে। কারণ গ্রামের ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যে হাওয়া বয়ে আসে সেটা শীতল হাওয়া, সে হাওয়ার পরশে প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু শহরের এই তপ্ত হাওয়া তো তার প্রাণ জুড়াচ্ছে না, সেটা মধ্যে জ্বলন্ত আগুনের শেখার মতো লাগে তার কাছে। দুঃখিত। ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, ছড়ানো খড় যেন। কিন্তু দুপুরের দিকে লঙ্গরখানায় দুটি খেতে পেয়েছিল বলে তবু তাদের ঘুম এসেছে, মৃত্যুর মতো নিশ্চল ঘুম। ফুটপাতে আমুর মতো আরও বানবাসী যারা
উদ্বাস্তু হয়ে শহরে এসেছে। তারা সেখানে খড়কুটোর মতো তারা ছড়িয়ে ছিটিয়ে তারা ঘুমিয়ে পড়েছে এবং ক্ষুধার্ত চোখে তো আসলে ঘুম আসে না। দুপুরে তারা লঙ্গরখানা, সাধারণত দুর্ভিক্ষ মহামারীর সময় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যে ছিন্নমূল বানভাসী অভাবী মানুষদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়, দিনে হয়তো একবার বা দুবার। তো দুপুরের দিকে তারা সেই লঙ্গরখানায় কিছুটা খাবার পেয়েছিল বলে তাদের চোখে এই যে ঘুমটা এসেছে, তারা মৃত্যুর মতো নিশ্চল ঘুম, অর্থাৎ তারা অভুক্ত অবস্থায় বেশ কয়েকদিন ঘোরাঘুরির পর যেটুকু খাবার পেয়েছে তাতেই তাদের এই গভীর ঘুমে তারা আচ্ছন্ন হয়ে আছেন, কিন্তু আমুর চোখে ঘুম নেই। কিন্তু ভূতনিটা বড় কাশে, খ খ খ খ, একবার শুরু হলে তার থামতে চায় না, কেবল কাশে আর কাশে। শুনে মনে হয় দম বন্ধ না হলে ও কাশি আর থামছে না। আমাদের এই গ্রামের দুটি ভাই বোন, ভূতনি এবং ভূত, তারাও আমুর সঙ্গে শহরবাসী হয়েছে, কিন্তু ভূতনি সারাক্ষণ খক খক করে কাশে। তার যে কাশির দমক যখন ওঠে তখন এমনভাবে সে শুরু করে যে তার দম বন্ধ না হলে, অর্থাৎ মৃত্যু না হলে যেন তার সে কাশিটা আর থামবে না। তবু থামে আশ্চর্যভাবে, তারপর সে হাঁপায়, কাশে, কখনো বা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, অথচ ঘুম লেগে থাকে জোকের মতো। এটাই হলো সৈয়দ ওয়ালিউল্লাহর বর্ণনার একটা অনন্যতা। সাধারণভাবে আমরা গতানুগতিক ধারায় গল্প বর্ণনা তার এখানে এই বৈশিষ্ট্য নয়। তিনি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যে ছোট গল্প তিনি রচনা করেছেন। তার গল্প কাহিনী ধর্মী নয়, বক্তব্য ধর্মী। চরিত্রের মধ্য দিয়েই তিনি তার বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। ভূতনিটা এবার জোর আওয়াজে কেসে উঠল বলে আমুর মনের কুয়াশা কাটল। সে ভরা চোখে তাকালো উপরের পানে, তারার পানে, এবং অকস্মাৎ অবাক হয়ে ভাবল, এ তারাগুলোই কি সে বাড়ি থেকে চেয়ে চেয়ে দেখত? কিন্তু সে তারাগুলোর নিচে ছিল ঢালা মাঠ, ভাঙা মাটি, ঘাস, শস্য আর ময়ূরাক্ষী। আর এই তারাগুলোর নিচে খাদ্য নেই, দয়া মায়া নেই, রয়েছে শুধু হিংসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা, অসহ্য বৈরিতা। ভূতনির কাশে জোর আওয়াজে তন্দ্রাচ্ছন্ন আমুর মনের যে কুয়াশার মতো ভাবটা সেটা কেটে যায়। তখন সে ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে তারাগুলোর দিকে তাকিয়ে থাকে এবং তার মনে হয় এই তারাগুলোই কি সে গ্রামে থাকতে দেখত? কিন্তু সেই তারাগুলোর নিচে তো ছিল ময়ূরাক্ষী নদী, শস্য ভরা ফসলের মাঠ, সেখানে খাদ্য ছিল, মাঠ ছিল, সেখানে একটা মোটামুটি দরিদ্র হলেও তাদের একটা প্রশান্তের ছাপ ছিল। কিন্তু এখানেও সেই তারাই আছে, কিন্তু সেই তারার নিচে এখানে খাদ্য নেই, মানুষের মধ্যে দয়া মায়া নেই। এখানে যেটা আছে সেটা হলো হিংসা, বিদ্বেষ এবং মানুষের প্রতি মানুষের যে নিষ্ঠুরতা, বিশেষ করে দরিদ্র ছিন্নমূল মানুষের প্রতি, তথাকথিত সভ্য মানুষের যে জীবন দৃষ্টি, অর্থাৎ তারা এই মানুষগুলোকে মানুষ বলেই গণ্য করে না। তবে এখানে মানুষের আওয়াজ হয়, আর এখানে শহর। মন্থর গতিতে চলা একজোড়া পায়ের আওয়াজ ঘুরে আসছে গলি দিয়ে, এবং নদীর মতো প্রশস্ত এই রাস্তায় সে যখন এলো তখন আমু বিস্মিত হয়ে দেখল যে লোকটির মধ্যে শয়তানের চোখ জ্বলছে। আর সে চোখ হীনতায় ক্ষুদ্রতম ও ক্রোধে রক্তবর্ণ। হয়তোবা সেটা শয়তানের চোখ নয়, হয়তো শুধুমাত্র একটা বিড়ি,
তাহলে অদৃশ্য প্রায় কালো শয়তানের হাতে বিড়ি, যেটা দুলছে কেবল তার হাতের দোলার সাথে। শয়তানকে দেখে বিস্ময় লাগে, বিস্ময়ে চোখ ঠিকরে যায়, ঘন অন্ধকারে তাতে আগুন উঠে জ্বলে। সেই রাতের অন্ধকারে একটি লোক জ্বলন্ত বিড়ি হাতে যখন এদিকে হেঁটে আসছিল, তখন আমুর কাছে মনে হয়েছে যে এটা মানুষ নয়, এটা একটি শয়তান। অর্থাৎ আমুর কাছে শহরের মানুষগুলোকে শয়তানের প্রতিকৃতি বলেই মনে হয়। আর মনে হচ্ছে যেন তার সেই চোখ তীব্রভাবে লাল হয়ে জ্বলছে। আসলে ওই মানুষটির হাতের যে বিড়ি, সেই বিড়িটাকেই সেই শয়তানের রক্তচক্ষু বলে সে মনে করেছে, এবং সে মনে করছে যে সে এই ছিন্নমূল মানুষগুলো দেখে সে এক ধরনের বিকৃত সুখে সে হাঁটছে। পেছনে কালো শয়তান কালো রঙে হাসে। তা হাসুক, আলাদা দুনিয়ায় হাসুক, কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই দুনিয়ায়, সে দুনিয়ায় ঘর ছেড়ে লোকেরা কালো নদীর ধারে ধারে পড়ে রয়েছে, ভাটির টানে ভেসে যাবে বলে সে দুনিয়ায় তাকে সে হাসতে দেবে না। আমি বলেছে শয়তান হাসুক, তবে এখানে নয়, সে অন্য কোনো জায়গায় হাসুক, যেখানে মানুষ, ক্ষুৎপীড়িত মানুষ, ক্ষুধায় অন্নে কাতর মানুষ মানবেতর জীবন যাপন করছে ফুটপাতে, সেখানে সে এই ক্রূর শয়তানের হাসি সে হাসতে দেবে না। আমুর মন এখানে প্রতিবাদী হয়ে উঠছে। রোদ দগ্ধ দিন খড়খড় করে, আশ্চর্য, কিন্তু একটা কথা, শহরের কুকুরের চোখে বৈরিতা নেই, এখানে মানুষের চোখে এবং দেশে কুকুরের চোখে বৈরিতা। আমু লক্ষ্য করে যে রোদ দগ্ধ তপ্ত এই শহর, কিন্তু এখানে একটা বিষয় তার কাছে আশ্চর্য মনে হয় যে এখানে কুকুরের চোখে বৈরিতা নেই, এখানে কুকুর এবং ছিন্নমূল মানুষ সহ অবস্থান করে। অথচ গ্রামের কুকুরকে সে দেখেছে একটু ক্ষিপ্ত, কিন্তু বরং শহরে সে কুকুরকে সে দেখেছে মানুষের প্রতি সহানুভূতিশীল, কিন্তু মানুষকে দেখেছে কুকুরের মতো হিংস্র জন্তুর যে হিংস্রতা সে শহরের মানুষের মধ্যে দেখেছে। ময়রার দোকানে মাছি ভোঁ ভোঁ করে, ময়রার চোখে কিন্তু নেই ননী কোমলতা, সে চোখ ময় পাশবিক হিংস্রতা। ময়রার দোকানে, আমরা জানি মিষ্টির দোকানে, সেখানে মাছি এসে ভন ভন করে, ময়রা সেগুলো তাড়ায়, কিন্তু সেই ময়রার চোখে এসে এক ধরনের পাশবিক হিংস্রতা লক্ষ্য করে। সে যখন কাঁচের বাইরে থেকে মিষ্টিগুলো দেখছিল, তখন সে ময়লা তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে বাসখাই গলা নিয়ে যেন তার দিকে তেড়ে আসে, তাকে মারতে উদ্যত হয়। সে মনে করে যে লোকটি হয়তো অন্ধ, সে শুনেছে শহরের লোকেরা নকল চোখ করে, এও হয়তো অন্ধ, সেজন্য সে যে মানুষ তাকে দেখতে পায়নি, সে কারণে সে এখানে বাসখাই গলায় দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে এসেছে। এবং সেখানে সে দেখে যে অন্য একটি দোকানের মধ্যে কিছু কলা ঝুলছে, সেই কলাগুলোকে স্বপ্নের মতো মনে করে। অর্থাৎ যেহেতু সে তার কাছে কলা কেনার মতো সামর্থ্য তার নেই, তাই সেই কলাগুলোও তার কাছে একটা স্বপ্নের মতো। আবার তার এরকম মনে হয় যে ঝুলন্ত কলাগুলো আবার কাদায় পড়ে যাবে না তো, অর্থাৎ তার স্বপ্নটা যেন ভেঙে যাবে না তো। তবু শঙ্কা ছাপিয়ে আমুর মন ঊর্ধ্বপানে মুখ করে কেঁদে ওঠে, কোথায় গো নয়ন চারা গাঁ। এই মুহূর্তে তখন তার মনে পড়ে যায় আবার সেই ফেলে আসা নয়নচারা গাঁয়ের কথা। নয়নচারা গাঁয়ে তো মানুষের মধ্যে এ ধরনের নিষ্ঠুরতা সে কখনো দেখেনি। লাল পেড়ে শাড়ি ঝলকাচ্ছে, রক্ত ছুটছে, যেমন করিম মিয়ার মুখ দিয়ে সেদিন ফিনকি দিয়ে ছুটেছিল রক্ত। তবে মেয়েটির গলার নিচটা সাদা, এত সাদা যে মনটা হঠাৎ স্নেহের ছায়ায় ছুটে গিয়ে উপুড় হয়ে পড়বার জন্য খাঁ খাঁ করে ওঠে। মেয়েটি হঠাৎ 2টি পয়সা দিয়ে চলে গেল রক্ত ঝলকিয়ে। কিন্তু একটা কথা, ও কি ভেবেছে যে তার মাথায় সাজানো চুল
তারই। আমু কি জানে না আসলে ও চুল কার? ও চুল নয়নচারা গাঁয়ের মেয়ে, জিরার মাথার ঘন কালো চুল। মানুষের নিষ্ঠুরতা দেখতে দেখতে তার হঠাৎ যখন একটি মেয়ে লাল পেয়ে শাড়ি পরে তাকে দুটো পয়সা দিয়ে গিয়েছে, তার তখন মনে পড়ে যায় যে যে করিম মিয়ার মুখ দিয়ে যে ফিনকি দিয়ে লাল রক্ত ছুটেছিল, মনে হচ্ছে যেন এটা সেই দৃশ্যের সাথে তার এই মেয়েটির শাড়ির রঙে তার মনে হঠাৎ করে সেই ঘটনাটি মনে পড়ে যায়। এবং এই মেয়েটি লাল শাড়ি পরেছে, কিন্তু তার গলাটি সাদা এবং তার মাথায় যে চুল রয়েছে সেই চুলের সৌন্দর্যে সে এতটাই মুগ্ধ হয়ে গেছে যে তার কাছে মনে হয়েছে যে তার গ্রামের যে জিরা নামের মেয়েটি, সেই মেয়েটির চুলের সাথে সে এই মেয়েটির চুলের একটা সাদৃশ্য কল্পনা করে। অসহ্য রোদ, গাছ নেই, ছায়া নেই, নিচে কোমল ঘাস নেই। এটা কী রকম কথা? ক্লান্তিতে দেহ ভেঙে আসছে, অথচ ছায়া নেই, ঘাস নেই। আরও বিরক্তিকর এই কথা যে কাউকে বলবে। এমন কোনো লোক নেই এখানে, ইটের দেশে তো কেউ নেই। তার দেশে যারা বা আছে তারাও মন হারিয়েছে, শুধু ঘুঙ্গানো পেট তাদের হা করে রয়েছে অন্ধ চোখে চেয়ে। অসহ্য রোদ, গ্রামেও রোদ হয়, কিন্তু গ্রামে কর্মক্লান্ত মানুষ রোদ থেকে বাঁচার জন্য যে শীতল ছায়া রয়েছে গাছের, সেখানে আশ্রয় নেয়। কিন্তু শহরে এখানে কোনো গাছ নেই, ছায়া নেই, এখানে কোমল ঘাস নেই। তার কাছে এটা মনে হয় যে এ কীরকম কথা যে এখানে ছায়া থাকবে না, মানুষের ক্লান্তি দূর করার জন্য গাছ থাকবে না। তার কাছে আরও বিরক্তিকর মনে হয় যে যে এই যে এমন কোনো লোক নেই যে তার এই মনের যে কষ্টের কথা বলবে। এবং তার কাছে মনে হয় যে এখানে ইটের দেশে তো কেউ নেই, তার দেশের যারা বা আছে তারাও মন হারিয়েছে। অর্থাৎ শহরের ইট কাঠের এই যান্ত্রিক শহরের মানুষের মনও ইট কাঠের মতোই যান্ত্রিক। সুতরাং এখানে অন্যের দুঃখের কথা শোনার মতো লোক নেই এখানে। তার সহযাত্রী যারা বা এসেছে তারাও শহরের এই নিষ্ঠুরতায় তাদের মনও তারা আজ হারিয়ে ফেলেছে। এখন তাদের শুধু ঘোঙ্গানো পেট তাদের হা করে রয়েছে অন্ধকার চোখছে। অর্থাৎ জীবনের যে রূঢ় বাস্তবতা, সেই বাস্তবতায় তার সহযাত্রী গ্রামের সেই মানুষগুলো তাদের আর সেই মন আর অবশিষ্ট নেই। তারাও এখন শহরের এসে ক্ষুধার অন্নে তাদের মনের যে জায়গাটুকু ছিল সেটুকু আজ আর অবশিষ্ট নেই। সন্ধ্যা হয়ে উঠছে, বহু অচেনা পথ ঘুরে ঘুরে আমু জানলে যে ও পথগুলো পরের জন্য, তার জন্যে নয়। রূপকথার দানবের মতো শহরের মানুষেরা সায়ন্তন ও ঘরা বিমুখে চাঞ্চল্যে থরথর করে কাঁপছে। কোন সে গুহায় ফিরে যাওয়ার জন্য তাদের এই উদগ্র ব্যস্ততা। সে গুহা কি ক্ষুধার? এবং সে গুহায় কি স্তূপীকৃত হয়ে রয়েছে মাংসের টিলা, ভাতের পাহাড়, মাছের স্তূপ? কত বৃহৎ সে গুহা! আমুর কাছে মনে হয় এই যে শহরের অনন্ত মানুষ ছুটে চলেছে বিচিত্র পথে, সন্ধ্যার দিকে মানুষ ঘরাভিমুখে যাত্রা করে, শহরের অফিস আদালতে যারা কাজকর্ম করে তারা ঘরে ফেরার তাড়ায় তারা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আমও মনে হয় যেন তারা কোনো এক গুহার মধ্যে তারা ছুটে চলেছে। এবং তার কাছে মনে হয় যে সেই গুহার মধ্যে কি অনেক মাংস রয়েছে, অনেক খাদ্য রয়েছে সেখানে, এবং সেই গুহাটা কত বড়, সেখানে মাছের স্তূপ রয়েছে। অর্থাৎ ক্ষুধার্ত মানুষের কাছে নগরের যে মানুষগুলো রয়েছে, সেই নগর সভ্যতার মানুষ তারা ঘরে ফিরছে, তার কাছে সেই ঘরগুলোকে গুহার মতো মনে হচ্ছে।
এই যে পথ দিয়ে সেই নগরের মানুষগুলো তাদের ঘরে ফিরছে, সেই পথ দিয়ে যেন এই আমুদের মতো মানুষের গন্তব্যে পৌঁছার পথ এটা নয়। সেই গুহার মধ্যে সেই শহরের যান্ত্রিক মানুষগুলোই সেখানে পৌঁছবে। তবু সন্ধ্যা, আর এই সন্ধ্যায় তুমি আমাকে নির্মমভাবে কণ্টাকিকীর্ণ করে প্রান্তরে দাঁড় করিয়ে রেখেছ। কে তুমি? তুমি কে? জানো সারা আকাশ আমি বিষাক্ত রুক্ষ জিহ্বা দিয়ে চাটব, চেটে চেটে তেমনি নির্মমভাবে রক্ত ঝরাবো সে আকাশ দিয়ে। কে তুমি? তুমি কে? আমুর প্রতিবাদী মন, অর্থাৎ মানুষের নিষ্ঠুরতা পেতে পেতে তার কাছে এখন সে মনে হয় যেন তার যে ক্ষুধার্ত জিহ্বা দিয়ে সে আকাশটাকে চেটে চেটে সে তার স্বাদ নেবে। আমর সমস্ত মন স্তব্ধ এবং নুয়ে রয়েছে অনুতপ্ত অপরাধীর মতো। সে ক্ষমা চায়, শক্তিশালীর কাছে সে ক্ষমা চায়। যেহেতু শক্তিশালীর অন্যায়ও ন্যায়, সে ন্যায়ের প্রতি অন্যায় করা গুরুতর পাপ, সে পাপ করেছে এবং তাই ক্ষমা চায়। দুটি বাদ দিয়ে শক্তিশালী তাকে ক্ষমা করুক। চারধারে তো রাত্রি ঘন অন্ধকার, শক্তিশালীর ক্ষমা করার কথা জানবে না কেউ, শুনবে না কেউ। অর্থাৎ শহরের মানুষের ঘৃণা, তাদের নিষ্ঠুরতায় সব কিছু দেখার পরেও শক্তিশালী যদি অন্যায়ও করে সে অন্যায়ও নেয়। গরিব মানুষ তো তাদের কাছে অপরাধীর মতোই। সেই জন্য আমু যেন তাদের কাছে ক্ষমা চায় যে দুটো ভাত দিয়ে তারা তাদের আমুর মতো বানভাসী মানুষের ক্ষুধা নিবারণ করুক, তারা তাকে ক্ষমা করুক, তাদেরকে ক্ষমা করে দিক। সন্ধ্যা রাত্রের অন্ধকারে তারা ক্ষমা করলো, তারা যে ক্ষমা করেছে তারা ছোট হয়ে যাবে না এবং এটা কেউ দেখতেও পাবে না। ওধারে কুকুরে কুকুরে কামড়াকামড়ি লেগেছে। মনের এই পবিত্র সান্ত্বনায় সে কোলাহলের তীক্ষ্ণ আওয়াজ অসহনীয় মনে হলো বলে হঠাৎ আমু দূর দূর বলে চেঁচিয়ে উঠল। তারপর জানলো যে ওরা মানুষ, কুকুর নয়, অথবা ভেতরে কুকুর বাইরে কুকুর নয়। একসময় আমুর হঠাৎ ঘোর ভেঙে যায়। মনে হয় যে যেন কিছু কুকুর ঝগড়া লেগেছে পরস্পরের মধ্যে। সে দূর দূর করে ওঠে, কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙে। সে দেখতে পায় যে এগুলো আসলে কুকুর নয়, বরং শহরের মানুষই পরস্পরের মধ্যে ঝগড়া করতেছে। আমুর কাছে তাই মনে হয় যে এগুলো তো আসলে মানুষ, কুকুর নয়। কিন্তু আসলে ওরা ভেতরে মানুষ, কিন্তু বাইরে কুকুর না। অর্থাৎ বাইরে থেকে তাদেরকে দেখতে মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে তারা প্রকৃতপক্ষেই কুকুরই। আমু ঘুরতে ঘুরতে একটা হোটেলের কাছে আসে। হোটেলের খাবারের গন্ধ তার নাকে এসে লাগে। মানে খাবারের ক্ষুধার্ত মানুষ, হোটেলের খাবারের সুগন্ধ এসে যখন তার নাকে লেগেছে, তখন সে লোভাতুর দৃষ্টিতে সেখানে দাঁড়িয়েছিল। তখন সে দেখতে পায় যে একটি লোক বাঁশখাই করে আওয়াজ তুলে তার দিকে তেড়ে আসছে। আমু থরথর করে কাঁপতে থাকলো। সিঁড়ির ধারে একটা প্রতিবাদী ভঙ্গিতে সে রইল দাঁড়িয়ে। অবশেষে ভেতর থেকে কে চেঁচিয়ে উঠল। আরেকজন দ্রুত পায়ে এলো এগিয়ে এসে হীন ভাষায় কর্কশ গলায় তাকে গালাগাল দিয়ে উঠল। এজন্যই আমু প্রস্তুত হয়েছিল। হঠাৎ সে ক্ষিপ্তের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর, এবং তারপর চকিতে ঘটিতে বহু ঝড়ঝাপটার দেহে অসহ্য বেদনা নিয়ে আবার যখন সে পথ ধরল, তখন হঠাৎ কেমন হয়ে একবার ভাবল, যে লোকটা তাড়া করে এসেছিল সেও যদি ময়রার দোকানের লোকটার মতো অন্ধ হয়ে থাকে, হয়তো সেও অন্ধ, তারও চোখ নকল। শহরে এত এত লোক কি অন্ধ? বিচিত্র জায়গায় শহরের এই যে ছিন্নমূল বানভাসী মানুষ হোটেলের সামনে সে দাঁড়িয়েছে, এটা শহরের মানুষের কাছে সহ্য হয়নি। সেই দোকানের লোকটি দুজন এসে আমুকে অকথ্য ভাষায় গালাগালি করে তার উপরে বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করেছে, তাকে বেদম প্রহার করেছে, এবং তাতে করে তার পাটা ভেঙে গিয়েছে। তো আমুর কাছে মনে হয় যে এটা কি, এই লোকটাও কি সেই ময়রার দোকানের যে লোকটার মতো অন্ধ? শহরে এত এত লোক, সব লোকই কি অন্ধ? এরা কি মানুষ বলে সবাইকে কুকুর মতো দেখে অন্ধ বলে?
মানুষকে তো মানুষ এভাবে কুকুরের মতো পেটাতে পারে না, কুকুরের প্রতি রূঢ় দৃষ্টি মানুষের প্রতি মানুষ দিতে পারে না। এবং সে তার কাছে তাই সে বলে যে বিচিত্র জায়গা এই শহর, আমুর কাছে তো আসলে বিচিত্রই। সে গ্রামের সহজ সরল ছেলে আমু। শহরের মানুষের নিষ্ঠুরতা, তাদের হিংসা বিদ্বেষ, তাদের অন্তরে যে কুকুরের পৈশাচিকতা, সব কিছু তাকে এই শহরটাকে বিচিত্র বলেই মনে হচ্ছে। তারপর সে চলতে থাকে। চাঞ্চল্যকর ঘটনাটির পর উত্তেজিত মাথা ঠান্ডা হতে সময় নিল এবং সে উত্তেজনার মধ্যে কোনো রাস্তা হতে কোন রাস্তায় ঘুরে ঘুরে হঠাৎ এক সময় সে থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে ভাবলো যে পথে শেষ নেই সে পথে চলে লাভ নেই, বরঞ্চ ওই যে ওখানে কে কোঁকাচ্ছে সেখানে গিয়ে দেখা যাক। অর্থাৎ সে বলছে যে এইভাবে পথ চলে কোনো লাভ নেই, এই পথের কোনো শেষ নেই। এই পথ চলতে চলতে শহরের তথাকথিত ভদ্রলোকেরা তাদের আবাসে তারা ফিরে যাবে, কিন্তু আমুর তো আসলে ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। সুতরাং সে বলে যে সে পথে চলে কোনো লাভ নাই, বরং একটি লোক রাস্তার পাশে সে তার পেটের যন্ত্রণায় ভীষণভাবে কোঁকাচ্ছে, তার দিকে যে দেখছে সেখানে আরও কয়েকজন দেখছে। এবং একসময় আমুর কাছেও মনে হয় যে কোঁকাক, সে তো তার আপন কেউ নয়, তো সে কোঁকালে তারই বা কী। অর্থাৎ জীবনের যে রূঢ় বাস্তবতায় আমিও এক সময় মানে তার কাছে মনে হয় যে সে তো সহায় সম্বলহীন, সেও একজন উদ্বাস্তু মানুষ, এই লোকটিকে তো সে কিছুই করতে পারবে না, সুতরাং এই লোকটির পাশে সে বসে থেকেই বা সে আর করবেটা কি। তারপর সে চলতে থাকে। এরপরে সে অনেকক্ষণ পর তার খেয়াল হলো যে একটা বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সে, আর তার গলার সুড়ঙ্গ দিয়ে একটা আর্তনাদ বেয়ে বেয়ে উঠছে উপরের পানে। এবং যখন সে আর্তনাদ শূন্যতায় মুক্তি পেল, রাত্রির বিপুল অন্ধকারে মুক্তি পেল, অত্যন্ত বীভৎস ও ভয়ঙ্কর শোনালো তা। এ কি তার গলা, তার আর্তনাদ? সে কি উন্মাদ হয়ে উঠেছে, অথবা কোনো দানও কি ভর নিয়েছে তার মধ্যে? তবু তার মনের প্রশ্নকে উপেক্ষা করে সুড়ঙ্গের মতো গলা বেয়ে তীক্ষ্ণ তীব্র বীভৎস আর্তনাদের পর আর্তনাদ বেরিয়ে আসতে লাগলো, আর সে থর থর করে কাঁপতে লাগলো আপাদমস্তক। অবশেষে দরজার প্রাণ কাঁপল। কে একটা মেয়ে দরজা খুলে বেরিয়ে এলো, এসে অতি আস্তে আস্তে অতি শান্ত গলায় শুধু বলল, না। অর্থাৎ আমু ক্ষুধায় কাতর হয়ে সে তার গলায় সে খুব মনে হয় যেন তার গলার মধ্যে দানব ভর করেছে, সেরকম একটা বীভৎস আর্তনাদে সে মানুষের দরজার সামনে গিয়ে সে দুমুঠো ভাতের জন্য আকুতি জানাচ্ছে। এবং তার সেই গলার স্বর চিৎকার, সে চিৎকারে সে নিজেই বিস্মিত হয়ে যাচ্ছে। এটি কি তার গলা? তার গলা দিয়ে এই ধরনের বিভৎস আর্তনাদ আসতে পারে, এটা সে ভাবতেই সে অবাক হয়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত সে দেখলো যে একটি দরজার সামনে সে এই তার গলার সুড়ং দিয়ে যে খাদ্যের জন্য তার যে তীব্র আকুতি, সে আকুতি প্রকাশ করেছিল। এবং হঠাৎ করে সে দরজাটি খুলে গেল এবং সে দেখতে পেল যে একটি মেয়ে সে দরজা খুলে তাকে কিছু ভাত নিয়ে এসেছে এবং তাকে সে বলছে যে নাও। কি সে নেবে? ভাত নেবে? ভাতই কি সে চায়? সে ভাতই চায়। এ দুনিয়ায় চাইবার হয়তো আরও অনেক কিছু আছে, কিন্তু তাদের নাম সে জানে না। ত্রস্ত ভঙ্গিতে ময়লা কাপড়ের প্রান্ত মেলে ধরে সে ভাতটুকু নিয়ে মুখ তুলেও কয়েক মুহূর্ত নিষ্পলক চোখে চেয়ে রইল মেয়েটির পানে। মনে হচ্ছে যেন চেনা চেনা, না হলে সে চোখ পেরাতে পারবে না কেন? মেয়েটি যখন বলল নাও, সে কি নিবে? সে তখন ভাবে ভাত নেবে? ভাতই কি সে চায়? আবার তার মনের মধ্যে প্রশ্নগুলো যায়। হ্যাঁ, সে ভাতই চায়। ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার অন্ন, ক্ষুধার যে জ্বালা, সেটা মেটাবার জন্য সে দুমুঠো ভাতই তার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন। তখন দুনিয়ায় হয়তো চাইবার আরও অনেক কিছু আছে, কিন্তু যার ক্ষুধায় পেট চোঁচো করছে, ক্ষুধায় পেটে আগুন জ্বলছে, আমরা কবি সুকান্তের ভাষায় বলতে পারি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সে ক্ষুধার্ত মানুষের কাছে
দুমুঠো ভাত বা রুটি ছাড়া অন্য কোনো কিছুই তার কাছে তখন আর চাওয়ার বড় জিনিস হয় না। তো সেই ক্ষুধা কাতর আমু সে ভাতই চাচ্ছে এবং তার ময়লা যে কাপড়টুকু আছে সেটুকু মেলে ধরে সে ভাতটুকু নিল। নেওয়ার পরে কিন্তু সে চোখ ফিরাতে পারছে না এই মেয়েটির দিকে, কারণ শহরের মানুষের নিষ্ঠুরতা দেখতে দেখতে হঠাৎ করে দু একজন মানুষ, একটি মেয়ে যখন তাকে দুটো পয়সা দেয় বা এই মেয়েটি তাকে দুমুঠো ভাত দিয়েছে, তখন তার বিস্ময়ের ঘোর তার কাটতে চায় না, সে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। এবং তখন সে ভাতটুকু নিয়ে বলে, নয়নচারা গায়ে কি মায়ের বাড়ি? এই মেয়েটিকে তাকে অন্নদাত্রী, অন্নপূর্ণার মতো মনে হচ্ছে, মায়ের মতো মনে হচ্ছে। এবং তাই সে মেয়েটিকে সে বলছে যে 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 মা, তোমার বাড়ি কি নয়নচারা গ্রামে? কারণ নয়নচারা গ্রামের মানুষই তো মানুষের প্রতি দয়াশীল হয়, সহানুভূতিশীল হয়। তো এই মেয়েটি নিশ্চয়ই গ্রামেরই মানুষ হবে। তার নয়নচারা গ্রাম এখানে প্রতীকী অর্থে সেই ব্যবহার করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই এই মেয়েটি গ্রামেরই মেয়ে হবে। তাই তার এই ক্ষুধায় কাতর আমুকে সে দুমুঠো ভাত দিয়েছে। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু একটু বিস্ময় নিয়ে কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে দরজা বন্ধ করে দিলে। কিন্তু এই মেয়েটি তার এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। সে তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে আবার তার সামনে সেই দরজা বন্ধ হয়ে গিয়েছে। তার মানে এই যে ভাতটুকু সে পেয়েছে সেটাও সাময়িক। তার জন্য শহরের এই দরজা কোনো দিন এভাবে তার মুখের উপরেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ছিন্নমূল মানুষগুলো এদের ঘরে প্রবেশ করার বা তাদের যে একটা ঠাঁই মাথা গোজার হবে, সেটা কখনোই হবে না। তারা এভাবে বানের জলের মতো ভাসতেই থাকবে। মোটামুটি এই হলো গল্পটি। সৈয়দ ওয়ালিউল্লাহ তা অত্যন্ত দক্ষ একজন ছোট গল্পকার। তিনি একজন কথা সাহিত্যিক। তার উপন্যাস, তার নাটক এবং ছোট গল্পগুলোর মধ্যে তিনি মানুষের যে অস্তিত্ববাদ, চেতনা প্রবাহ, রীতি, ক্ষুৎপীড়িত মানুষের প্রতি তার মমত্ববোধ এবং নগর জীবনে মানুষের যে যান্ত্রিকতা, এসব কিছুই তার গল্পের, তার কথা সাহিত্যের মৌল উপজীব্য তিনি করেছেন। আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।